মাইলস্টোন ট্র্যাজেডিতে আয়মানের পর এবার না ফেরার দেশে মাকিন। নিহত শিক্ষার্থীদের প্রতি বিমান বাহিনীর শ্রদ্ধা। বিমান বিধ্বস্তের ঘটনায় গুজব ছড়ানো দুঃখজনক বলছেন উদ্ধারকারীরা। দুর্যোগে তথ্য ব্যবস্থাপনায় গুরুত্বের তাগিদ। নির্বাচন বিলম্বিত হলে প্রশ্নের মুখে পড়বে সরকার, বলছে বিএনপি। মাইলস্টোন ঘিরে দেশ অস্থিতিশীল করার অভিযোগ। এনসিপি বিএনপি বিরোধী নয়, তবে চাঁদাবাজদের ঠাঁই নেই দেশে। ক্ষমতায় গেলে দেশ হবে দুর্নীতিমুক্ত বললেন জামায়াত আমির। এবং ফেনীতে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত। আহত একজন চিকিৎসাধীন। শেরপুরে 21 জনকে পুশিন। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাই রাত্রি, আর এই দিকটায় আমি মশিউর অনেক। মাইলস্টোন ট্র্যাজেডিতে আয়মানের পর এবার না ফেরার দেশে মাকিন। নিহত শিক্ষার্থীদের প্রতি বিমান বাহিনীর শ্রদ্ধা। এছাড়াও যেই খবরটি আজকে আপনাদেরকে জানাতে চাই, বিশেষ করে মাইলস্টোন স্কুলের যেই ঘটনাটা ঘটেছে গেল 24 ঘন্টার যেই পরিসংখ্যান, তাতে করে আয়মান আর মাকিনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 33 জনে। বিকেলে জাতীয় বার্নের পরিচালক ব্রিফিংয়ে জানান সংকটাপন্ন 5 জন আর গুরুতর অবস্থায় আছেন আরও 10 জন। তবে ভেন্টিলেশনে থাকা 2 জনের অবস্থা আগের চেয়ে ভালো। এদিকে স্বাস্থ্যের মহাপরিচালক জানান দগ্ধের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের 9 জন বিশেষজ্ঞ চিকিৎসক কাজ করছেন। আর জানাচ্ছেন মাহফুজা বৃষ্টি। লাশের সারি দীর্ঘ হচ্ছে, পোড়া শরীর নিয়ে কাতরাচ্ছে ফুলগুলো। কখন যে কার ডাক এসে যায় সেই উদ্বেগ স্বজন ও অভিভাবকদের চোখে মুখে। মাইলস্টোন ট্র্যাজেডিতে শুক্রবার দুপুর 1টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন দগ্ধ শিশু মাকিন। মাকিনের শ্বাসনালী সহ শরীরের 70% পুড়ে গিয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে সকালে জীবন মৃত্যুর লড়াইকে হার মানিয়ে বিদায় নেয় 10 বছরের শিশু আয়মান। জাতীয় বার্ন ইনস্টিটিউটে তদারকিতে 2 শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। তবে এত মৃত্যুর মাঝেও সুখবর দিলেন হাসপাতালের পরিচালক ডক্টর নাসির উদ্দিন। তিনি বলেন, ভেন্টিলেশনে থাকা 4 জনের মধ্যে 2 জনের অবস্থা বর্তমানে কিছুটা স্বাভাবিক। তারা নিজেরাই শ্বাস নিতে পারছেন। আর আরও কয়েকজন শিশুকে শনিবার কেবিনে হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আমাদের প্ল্যান আছে 4 থেকে 5 জন রোগীকে আমরা ছুটি দিয়ে দেব এবং পরবর্তীতে আরও প্রতিদিনই আমরা কিছু সংখ্যক রোগীকে ছুটি দিতে পারবো বলে আমরা আশা করছি। এর মধ্যে একটা ভালো খবর আছে আমাদের, যে ভেন্টিলেশনে ছিল যে কয়জন, তাদের মধ্যে 2 জনকে আমরা টিউবে আছে, কিন্তু তারা সজাগ অবস্থায় নিজেরা নিঃশ্বাস নিতে পারছে। এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মোট ভর্তি রোগীর সংখ্যা 40 জন। এর মধ্যে 5 জনের অবস্থা সংকটাপন্ন আর বাকি 10 জনের অবস্থাও মারাত্মক বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা। এদিকে মাইলস্টোন স্কুলের নিহত 3 শিক্ষার্থীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। নিহতদের পারিবারিক কবরস্থানে মোনাজাতে অংশ নেন বিমান বাহিনীর প্রধান। বাসায় গিয়ে সান্ত্বনা দেন পরিবারের সদস্যদের। এছাড়াও উত্তরার শিশু আয়মানের প্রথম জানাজার পর শ্রদ্ধা জানানো হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সোহাগপুর গ্রামে শিক্ষিকা মাসুকা বেগমের সম্মানে গার্ড অফ অনার প্রদান করে বিমান বাহিনী। সাজিদ আরাফাতের প্রতিবেদন। আরিয়ান, বাপ্পি আর উমায়ের যে উঠোনে কদিন আগেও ছিল প্রাণবন্ত উচ্ছল ছুটোছুটি, সে আঙিনায় এখন তাদের নিথর দেহ শায়িত। পাশাপাশি 3 কবরে শুয়ে আছে 3টি ছোট্ট প্রাণ। রোজকার মতোই গেল সোমবার স্কুলে পা রেখেছিল 3 ক্ষুদে শিক্ষার্থী।
হঠাৎ আকাশ ফুঁড়ে নেমে আসা বিমান বিধ্বস্তে প্রাণ হারান তারা, যে মৃত্যুতে অশ্রু সজল তাদের স্বজনরা। কান্নাকাটা করছে, মার অবস্থা ভালো না, ভাত পানি খায় না, ঘুমা হয় না, ওই কান্নার উপরে। আমি দেখার পর আমি বলেছি, বাবা তোমার কিরকম লাগে? বাবা ভালো লাগে না, আমি একটু পানি খাবো বাবা, আমি একটু পানি। পরে আমি নার্সদের বলে একটু পানি দেন, ওর একটু পানি দেন, ও পানি খাইতে যেতেছে। ওর তো জিহ্বার সহ পড়ে গেছে, 85% পড়ে গেছে। শুক্রবার সকালে দিয়াবাড়ি তারারটেকে এই ৩ শিক্ষার্থীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনী প্রধান। এ সময় তাদের পারিবারিক কবরস্থানে মোনাজাতে অংশ নেন তিনি। পরে বিমান বাহিনীর প্রধান এবং তার সহধর্মিণী ও বাফুয়ার সভানেত্রী সালেহা খান নিহত ৩ শিশুর পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসায় যান। এর আগে মাইলস্টোন স্কুলের ২ সহোদর নাজিয়া ও নাফির কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনী প্রধান। পরে তাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মারা যাওয়া আয়মানের জানাজা সম্পন্ন শেষে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের সম্মানে গার্ড অব অনার প্রদান করে বিমান বাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। পরে কবর জিয়ারত এবং মোনাজাত করেন তারা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় জুমার নামাজের পর দোয়া করা হয় মসজিদে মসজিদে। প্রার্থনা করা হয় অন্যান্য ধর্মীয় উপাসনাগুলোতেও। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুম্মার পর মোনাজাতে দোয়া করা হয়। আল্লাহর কাছে সুস্থতা চাওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ আর আহতদের। এমন দুর্ঘটনা থেকে দেশের জনগণকে হেফাজত কামনা করা হয় মোনাজাতে। এ সময় বিশ্বের নানা দেশে হানাহানিতে বিপর্যস্ত মানুষ আর মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। জনগণের নিরাপত্তায় ওদের শান্তি সম্প্রতিও কামনা করা হয় মোনাজাতে। মাইলস্টোন ট্র্যাজেডি মানুষ মনে রাখবে অনেকদিন, কিন্তু সেই সঙ্গে মনে রাখবে মর্মস্পর্শী এই ঘটনা নিয়ে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজবের ঘটনাকেও। খানিকটা দেরি হলেও আহত নিহত শিক্ষার্থীদের হিসাব তুলে ধরেছে স্কুল কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানে ভূমিকা রাখা কর্মকর্তারা বলছেন, এমন অপপ্রচার দুঃখজনক। সব মিলিয়ে এই মানবিক বিপর্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গে গুরুত্ব পাচ্ছে তথ্য ব্যবস্থাপনার আলাপটাও। আজাল লিমনের প্রতিবেদন, যেখানে ছবি তুলেছেন মিরাজ হোসেন। হতাহতের সংখ্যা হয়তো আরও বেশি বাড়তে পারত যদি না ততক্ষণে স্কুল ছুটি হতো। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সহ আশপাশের বেশ কিছু সিসিটিভি ফুটেজ, স্কুল কর্তৃপক্ষ, প্রত্যক্ষদর্শী, ছাত্র, শিক্ষক ও সেনা সদস্যের বক্তব্য বিশ্লেষণ করে এটা বলা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটির হায়দার আলী ভবনে F-7 যুদ্ধবিমান আছড়ে পড়ার সময়টা ২১ জুলাই দুপুর ১টা বেজে ১২ মিনিট, যার মাত্র ১২ মিনিট আগে ওই ভবনের শ্রেণীকক্ষগুলোর ছুটি হয়েছিল। এই সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হবার পরপর মাঠে অবস্থান করা শিক্ষার্থীদের ভীত সন্ত্রস্ত ছোটাছুটি। কিন্তু কিছু শিক্ষার্থী তো ছিল অপেক্ষারত কিংবা শ্রেণী উত্তর কার্যক্রমে। ছুটি না হয়তো ওই সময় তাহলে আরও বেশি হতো। ছুটি হওয়ার পরে আপনার অনেক বাচ্চা বের হয়ে গেছিল। শহরের ইতিহাসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় যখন শোকে মুহরমান পুরো জাতি, তখন এই ঘটনাকে নিয়ে ভেসে চলছে নানা গুজব, অপতথ্য। সেসব যাচাই করতে আমরা দুর্ঘটনা কবলিত স্কুলটিতে। শুরুতেই আমরা হায়দার আলী ভবনে। দোতলা যে ভবনটির স্কাই এবং ক্লাউড ক্লাসরুম, মর্মন্তুদ সেই ঘটনার স্মৃতি হয়ে আছে। মাইলস্টোনের এই হায়দার আলী ভবনে আছড়ে পড়েছিল F-7 যুদ্ধ বিমানটি। এখন জায়গাটিকে এভাবে কর্ডন করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে আমরা দেখছি, এবং বিমানটি সোজা এইভাবে একদম কাত হয়ে এসে নারকেল গাছটিকে এই দ্বিখণ্ডিত করে। এটা ব্যবহার করা হয় এভিয়েশন ফুয়েল বা জেট ফুয়েল, যেটি যখন এটি জ্বলতে থাকে তখন 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উৎপন্ন করতে পারে। এবং যখন এই বিমানটি এখানে আছড়ে পড়েছে এবং এই ধরনের একটা বিস্ফোরণ ঘটেছে, আগুন জ্বলে উঠেছে, তখন যা হবার কিন্তু তাই হয়েছে। এই যে দেখছেন যে এখনও এই
ধ্বংসাবশেষ কিন্তু এখানে স্পষ্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে 100 গজ দূরে 43 সোরাড মিসাইল রেজিমেন্টের এই আর্মি ক্যাম্প। আকস্মিক এই ঘটনায় প্রথম সাড়া প্রদান করেন তারা। লেফটেন্যান্ট কর্নেল তাহসিন হক চৌধুরী ব্যাখ্যা করছিলেন, তারা এতটা দ্রুত এজন্যই সাড়া দিতে পেরেছিলেন কারণ তখনও ইউনিটটির দরবার চলছিল, তার মানে একসঙ্গে প্রস্তুত প্রায় 100 সেনা সদস্য। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেছি রাস্তার মধ্যে বিভিন্ন মৃতদেহ পড়ে থাকতে, যাদের হয়তো হাত পা শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমাদের ক্যাম্পের সদস্যরা মনুষ্যত্ব এবং মানবিকতার উদাহরণ স্থাপন করে তাদের শরীরের ইউনিফর্ম খুলে তাদের এই মৃতদেহের উপরে বিছিয়ে দিয়েছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাখ্যা করা হয় 3টি বিষয়কে মাথায় রেখে তারা উদ্ধার অভিযান পরিচালনা করেছিলেন, যার অন্যতম পুনঃবিস্ফোরণের শঙ্কা। এবং তারা এটাও বলছে শত শত মানুষ গণমাধ্যম কর্মীদের ক্যামেরার সামনে তাদের কাজে সমানভাবে সহায়তা করেছে স্কুলের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী সহ ফায়ার সার্ভিস এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী। এবং সব পক্ষ স্বীকার করছে দুপুর 1:15 থেকে রাত 7:30 পর্যন্ত সেনাবাহিনী সক্রিয়ভাবে শুধুমাত্র উদ্ধার কাজে অংশ নিয়েছিল। প্রশ্ন ছিল, এরপর কি সেনাবাহিনী আর দুর্ঘটনা কবলিত স্কুল প্রাঙ্গণে প্রবেশ করেছিল, বিশেষ করে ওই রাতে? এটা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, প্রথম দিন দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরে 7:30টার পরে কোনো প্রকার সেনা সদস্য কোনো কারণে বা কোনো কিছুর জন্য উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে প্রবেশ করেন নাই। বস্তুত সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপতথ্য ভেসে বেড়ালেও মাইলস্টোন স্কুল থেকে বের হবার রাস্তা একটাই এবং লাশ গুম বা এরকম কোনো ঘটনারও প্রমাণ মেলেনি। বিশেষ করে উল্লেখযোগ্য 2টি ব্যাপার হলো, স্কুল কর্তৃপক্ষ বলছে এখন আর কেউ নিখোঁজ নেই এবং অভিভাবকদেরও ব্যাপকভাবে এই ব্যাপারে দাবি জানাতে দেখা যায়নি। তাহলে শত শত লাশ গুম এমন তথ্য কেন আসছে? অনেকেই বলতেছে র্যান্ডমলি, তারা তো তাদের বাচ্চা না, যাদের বাচ্চা তারা এতে কষ্টই পাবে হয়তোবা। তো আমি আমার কাজটা করে যাচ্ছি, আমি যেটা মনে করণীয় সেটা করে যাচ্ছি। বস্তুত বাকি 6টি মরদেহের মধ্য থেকে অশনাক্ত 5টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় রাতেই এই মর্গ থেকেই। এর মধ্যে রাইসা মনি, অকিয়া ফেরদৌস নিধি, মারিয়াম উম্মে আফিয়া সহ 9 বছরের 3 শিশু এবং 28 বছরের 2 জন নারীও রয়েছেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত সরকার 31 জনের মৃতের ঘটনা নিশ্চিত করেছে। এই ঘটনায় অগ্নিদগ্ধ 11 জন ঢাকা CMH এর বার্ন ইউনিটে এবং 42 জন জাতীয় বার্ন ইনস্টিটিউশনে চিকিৎসাধীন আছেন। এই প্রযুক্তি বিশেষজ্ঞের কাছে প্রশ্ন ছিল, সব পক্ষের এত আন্তরিকতার পরও এভাবে নিরাপত্তা বাহিনী সহ নানা সংস্থার বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে পড়ার আসলে কারণ কি, কিংবা এসব প্রতিরোধে সামনে করণীয় বা কি? কর্তৃপক্ষ বা সরকার বা সেনাবাহিনী যারা দায়িত্বপ্রাপ্ত এখানে, তারা যেন স্বচ্ছভাবে নিয়মিত ব্রিফিং এবং হালনাগাদ তথ্যটা সবার সঙ্গে শেয়ার করে। সব মিলিয়ে এটা বলা যায়, ঢাকার মাটিতে এভাবে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া এবং সেটি থেকে শিশু শিক্ষার্থীদের ব্যাপকভাবে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে এবং এক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গে গুরুত্ব বাড়ছে তথ্য ব্যবস্থাপনারও। আজহার লিমন, এখন, ঢাকা। মাইলস্টোন সহ বিমানবন্দরের অ্যাপ্রোচ লাইনের মধ্যে সব ধরনের ভবন সরাতে রাজ্যকে পরামর্শ দিয়েছে দেশের পরিকল্পনাবিদদের সংগঠন বিআইপি। সংবাদ সম্মেলনে পরিকল্পনাবিদরা বলেন, পরিকল্পনাগত ত্রুটি নিয়ে স্কুলের অনাপত্তিপত্র দেওয়ার ঘটনায় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এই দায় এড়াতে পারে না। ঢাকার ভূমি ব্যবহার অনিয়মের শ্বেতপত্র তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তাদের। আর জানাচ্ছেন তানজিম শাফিন। অপরিকল্পিত নগরায়নে রাজধানী ঢাকা পরিণত হয়েছে এক মৃত্যুকূপে। সম্প্রতি দুর্ঘটনা কবলিত মাইলস্টোন স্কুল নির্মাণেও তোয়াক্কা করা হয়নি জননিরাপত্তার। এমন অভিযোগ নিয়ে শুক্রবার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় জননিরাপত্তায় রাষ্ট্রের দায় ও করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন করে পরিকল্পনাবিদদের সংস্থা বিআইপি। যেখানে তুলে ধরা এক সংক্ষিপ্ত গবেষণায় দেখা যায়, 1.5 দশক আগে ড্যাপ পরিকল্পনায় জলাভূমিতে মাইলস্টোন কলেজ নির্মাণ করা হয়, যা বিমানবন্দরের অ্যাপ্রোচ লাইনের সাথে একই সরল রেখায়। সিভিল এভিয়েশন থেকে যেটা বলা হয় যে এখানে আসলে আপনি কতটুকু উচ্চতায় বিল্ডিং করতে পারবেন, সেটা একটা রেশিও আছে। আপনি যত দূরে যাবেন আপনার বিল্ডিং এর উচ্চতাটা বাড়বে, কিন্তু এই ফানেল এরিয়াতে কোথাও 150 ফিটের বেশি উচ্চতা আসলে পাবেন না। কিন্তু এটা তো গেল শুধুমাত্র হাইট কন্ট্রোল।
কিন্তু সারা পৃথিবীতে যেটা হয় যে এই জায়গাগুলোকে স্পেসিফিক্যালি এই যে আমাদের অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচে শুধু বিল্ডিং এর উচ্চতা না, বিল্ডিং এ জমির ব্যবহারটাও নিশ্চিত করতে হবে। এছাড়া দুর্ঘটনা কবলিত স্কুল ভবনটিতে যুদ্ধ বিমান আঘাত হানে প্রবেশের একমাত্র সিঁড়িতে, বন্ধ হয়ে যায় উদ্ধারের পথ। এমন ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদারকির অভাবের সমালোচনা করে বিআইপি। ঢাকা শহরের উন্নয়ন বলি বা উন্নয়ন নিয়ন্ত্রণ বলি, যেখানে এই এলাকায় বিশেষ করে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তারা যে কোনো স্থাপনা অনাপত্তিপত্র দেওয়ার আগেই তাদের আসলে পরিকল্পনাগত বিশ্লেষণ করে অনুমতিপত্র দেওয়াটা উচিত ছিল। পরিকল্পনাবিদরা বলছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নামার অ্যাপ্রোচ লাইনের ঝুঁকি বিবেচনায় স্কুল, মার্কেটের মতো সব সমাগম স্থাপনা সরিয়ে ফেলতে। এই যে হাইট জোনিং নামক একটা বিষয় প্ল্যানিং এর অন্যতম বড় একটা ইন্ডিকেটর প্ল্যানিংকে গাইড করে। তাহলে ঢাকা শহরে এই যে উচ্চতা, বিভিন্ন ভবনের উচ্চতা নিয়ন্ত্রণ করার প্রয়োজন, সেটা নিয়ে বিআইপি এবং প্ল্যানিং কমিটির বারবার কথা বলছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এইবার যে 5 আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে 24-এ, তারপরে সারা বাংলাদেশে বা ঢাকা শহরে কোন এলাকাতে কি ধরনের ভূমি ব্যবহারের ব্যর্থ হয়েছে, কোথায় জলাভূমি ভরাট করে ভবন বানানো হয়েছে, কোথায় জলাভূমি ভরাট করে স্কুল বানানো হয়েছে, এটা নিয়ে শ্বেতপত্র তৈরি করা কোনো উদ্যোগ সরকার নেয়নি। বিমানবন্দর এলাকায় ভবন নির্মাণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রেও ত্রুটি আছে। প্ল্যানটা রাখতে হবে, কোথায় জায়গা রাখতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তায় সকল কর্তৃপক্ষের সমন্বয়ে ঢাকার ভূমি ব্যবস্থাপনায় অনিয়মের শ্বেতপত্র তৈরিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান পরিকল্পনাবিদরা। তানজিম শাফিন, এখন, ঢাকা। দেশের সাম্প্রতিক ঘটনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে। শুক্রবার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত কয়েকটি পরিবারের খোঁজ নিতে গিয়ে বিএনপি মহাসচিব এবং সাথে স্থায়ী কমিটির বিভিন্ন সদস্যরা এমন মন্তব্য করেন। তাদের দাবি, মাইলস্টোনের ঘটনায় পানি ঘোলা করে কেউ একটা বা কোনো একটা পক্ষ মাছ শিকারের চেষ্টা করে যাচ্ছে, তারা আছে তৎপর। বিস্তারিত তথ্যপত্র জানাচ্ছে আমিরুল। মাইলস্টোন ট্র্যাজেডিতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলো যখন শোকে মাতোয়ারা, তখন শোকাবহ পরিবারগুলোর প্রতি সমবেদনা জানালো বিএনপির প্রতিনিধি দল। শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, তাদের কার্যক্রম দৃশ্যমান নয়। সরকার যখন বিপদে পড়ে আমাদেরকে ডাকে, এবং এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না, এবং যে যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। দীর্ঘদিন 17 বছরের যে দুর্নীতি ধারাবাহিকতা এখনো চলমান। কোনো কোনো বিষয়ে দুর্নীতি বাড়ছে, ঘুষ বাড়ছে, কমে নাই। দুপুরে তুরাগ থানার নয়ানগরে একই ঘটনার নিহত সাদিয়া আক্তারের পরিবারের খোঁজখবর নেয় স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, মাইলস্টোনের ঘটনায় ঘোলাপানিতে মাছ শিকারে তৎপর একটি গোষ্ঠী। বিমান দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এরকম মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি নাই। এবং তারপরে দেখলাম যে প্রতিটি শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়েছে। তাতে বোঝা যায় যে কারা এক জিনিস করছে, এবং এই ঘোলাপানি যত ইলেকশন দেরি হবে তত ঘোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। পরে তুরাগের নিষাদনগর এলাকায় একই ঘটনায় নিহত সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেবে জনগণ। কোনো ষড়যন্ত্র, কোনো বিশৃঙ্খলা এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার যারা চিন্তা ভাবনা করছেন বলে কেউ কেউ অনুমান করছেন, কিছু বাস্তবায়িত হবে না। জনগণের পাশে, জনগণের ঐক্যের কাছে জনগণই জয়যুক্ত হবে, ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে। এছাড়াও বিকেলে ঢাকা সেনানিবাসে মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগরের পরিবারের সাথে সমবেদনা জানাতে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন বিএনপির পক্ষ থেকে পরিবারগুলোর প্রতি সমবেদনা সহ ভবিষ্যতে সহায়তার আশ্বাস দেওয়া হয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা।
জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলা হবে, এমনটাই জানিয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত রুকন সম্মেলনে এই কথা বলেন তিনি। সম্মেলনে যোগ দেয় ঢাকা দক্ষিণের প্রায় 10,000 রুকন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির বলেন, আইনের প্রয়োগ থাকলে দেশ থেকে দুর্নীতি কমে যেত। জামায়াতের কর্মীরা ঘুষ নেয় না দাবি করে তিনি আরও বলেন, সরকারি দল অনিয়ম না করলে সবাই বার্তা পেয়ে যাবে। সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার পাশাপাশি জাতীয় নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান তারা। আমি আপনাদের প্রতি অনুরোধ করছি, আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক, আমার কিচ্ছু আসে যায়। আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় চিড়া ভিজাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। সিলেটে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএনপি এনসিপি বিরোধী নয়, তবে দেশে চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাঁই হবে না। এর আগে দুপুরে সুনামগঞ্জে জুলাই পদযাত্রা শেষে সরকার জুলাই সনদ ঘোষণা না দিলে আগামী 3 আগস্ট জুলাই সনদ আদায়ের ঘোষণা দেন এনসিপির দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশব্যাপী কর্মসূচির 25তম দিনে বিকেলে সিলেটে জুলাই পদযাত্রায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। চৌহাট্টা থেকে শুরু হয়ে আম্বরখানা, রিকাবিবাজার হয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয় পদযাত্রা। সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি বিরোধী এনসিপি নয়, তবে দেশে চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাঁই হবে না। আমরা বিএনপির বিরোধী নয়, আমরা খালেদা জিয়ার বিরোধী নয়, আমরা তারেক জিয়ার বিরোধী নয়, আমরা জিয়াউর রহমানের বিরোধী নয়, তবে বাংলাদেশে আমরা চাঁদাবাজদেরকে ঠাঁই দিব না, ঠাঁই দিব না। বাংলাদেশে আমরা কোন সিন্ডিকেট ঠাঁই দিব না, ঠাঁই দিব না। বাংলাদেশে কোন সন্ত্রাসদেরকে আমরা ঠাঁই দিব না। আগামীতে যদি ঐক্য হয়, আগামীতে যারা আমাদের সহযোদ্ধা হবে, তাদেরকে একটি শর্ত মেনে আসতে হবে, বাংলাদেশে চাঁদাবাজি করা যাবে না, বাংলাদেশে সন্ত্রাস করা যাবে না, বাংলাদেশে সিন্ডিকেট করা যাবে না। দেশ এখনো জনগণের হতে পারেনি উল্লেখ করে দলের দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি চাঁদাবাজদের দল না, তাই জনগণের দেশ করতে তারা ঐক্যবদ্ধ। আমাদের দেশটা হয়েছে ধনিক শ্রেণীর, আমাদের দেশটা হয়েছে বসুন্ধরার, আমাদের দেশটা হয়েছে প্রশাসনের, আমাদের দেশটা হয়েছে আর্মিদের, আমাদের দেশটা জনগণের হয়ে ওঠে নাই। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব। সমাপনী বক্তব্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণীর অংশ হবেন, আধুনিক শিল্পোন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমার সিলেটি প্রবাসীর ভাইয়ের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। আমরা সেই সকল প্রবাসী ভাইদের ভোটাধিকারের জন্য কথা বলছি। আমরা বিশ্বাস করি, আমরা চাই সিলেট সহ বাংলাদেশের সকল প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে। এর আগে সুনামগঞ্জের জনসভায় সরকারকে দ্রুত জুলাই সনদ ঘোষণার আহ্বান জানান নাহিদ ইসলাম। তবে সরকার জুলাই সনদ ঘোষণা না দিলে আগামী 3 আগস্ট জুলাই সনদ আদায়ের ঘোষণা দেন তিনি। যে জুলাই সনদটা আটকে রয়েছে উচ্চকক্ষ পিআর প্রতিষ্ঠার মাধ্যমে, এই আমরা সংস্কারের ঐক্যমত্যটা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, ঢাকায় আমরা 3রা আগস্ট যাচ্ছি, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব। আপনাদেরকে আমরা 3রা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আমাদের বিজয় হবে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। একই সভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, চিকিৎসা আইন, মৌলিক অধিকার সহ দেশের মানুষ সব সেবা থেকে বঞ্চিত, সেই বৈষম্য দূর করতে চায় এনসিপি। স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের মানুষ, জনসাধারণ আমরা বঞ্চিত হয়ে এসেছি।
24-এর অভ্যুত্থানে হাজারো জীবনের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি। কোন ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এর আগে সুনামগঞ্জের কেন্দ্রীয় মডেল মসজিদে জুম্মার নামাজ শেষে দলটির স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জুলাই পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণেই নতুন যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণ শিক্ষার্থীরা, এমন আশাবাদের মধ্য দিয়ে শেষ হয় জুলাই পদযাত্রার 25তম দিন। গুলজার আহমেদ, এখন সিলেট। ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কয়েকজন যুবক বৃহস্পতিবার রাতে বাসপদুয়া সীমান্তে বন্যার পানিতে মাছ ধরতে যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মিল্লাত, লিটন ও আফসার নামের 3 যুবক গুলিবিদ্ধ হন। পরে তাদের মধ্যে মিল্লাত ও আফসারকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিল্লাতকে মৃত ঘোষণা করে, আর আফসার এখনও চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ লিটনকে বিএসএফ সদস্যরা ভারতের বিলোনিয়া হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বেলা 11:30টার দিকে মৃত্যু হয় তার। বিজিবি জানায়, সীমান্ত পিলার অতিক্রম করে কাঁটাতারের কাছে চলে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে পুরুষ, নারী ও শিশুসহ 21 জনকে পুশিন করেছে বিএসএফ। শুক্রবার ভোরে হাতিপাগাল বিওপির নাকুগাঁও সীমান্ত সড়ক দিয়ে এই পুশিনের ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবির টহল দল তাদের আটক করেছে। আটকদের মধ্যে 6টি পরিবারের 5 জন পুরুষ, 5 জন মহিলা এবং 11 জন শিশু রয়েছে। এই সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, 2017 সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে যান। এরপর ভারতের বিভিন্ন প্রদেশে তারা শ্রমিক হিসেবে হোটেল ও বাসাবাড়িতে কাজ করেন। আটকদের দেয়া তথ্য অনুযায়ী তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি জওয়ানরা সর্বোচ্চ সচেষ্ট থেকে দায়িত্ব পালন করছেন। আমদানি রপ্তানিতে চট্টগ্রাম বন্দর ব্যবহারে সেবা মাশুল গড়ে 30% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আন্তঃ মন্ত্রণালয় ও স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এই মাশুল বাড়ানো হয়েছে দাবি নৌ পরিবহন উপদেষ্টার। আর চট্টগ্রাম কাস্টমস বৈঠকে শুল্কায়ক ও নিলাম সহজ ও গতিশীল করতে রাজস্ব বোর্ডের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীকে দেওয়ার পর বন্দর পরিদর্শনে এলেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সঙ্গে যোগ দেন নৌবাহিনীর কর্মকর্তারা। এ সময় উপদেষ্টা জানান, আমদানি রপ্তানি পণ্যে চট্টগ্রাম বন্দরের সেবা মাশুল গড়ে 30% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে আমদানি রপ্তানিতে খরচ আরও বাড়বে ব্যবসায়ীদের। সম্প্রতি আন্তঃ মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হয়েছে বলে দাবি করেন উপদেষ্টা। সবশেষ 1986 সালে মাশুল বাড়ানো হয়েছিল। সেই হিসাবে 39 বছর পর মাশুল বাড়াচ্ছে সরকার। আমাদের যদি এফিসিয়েন্সি বাড়াতে হয় তাহলে আমাদেরকে বাইরের নো হাউ টেকনোলজি আনতে হবে। আমরা যদি নিজেরা করছি ঠিকই, নিজেরা অনেক এফিসিয়েন্টলি করছি, কিন্তু এই এফিসিয়েন্সি বাড়াবার জন্য আমাদের দরকার হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রবেশ করা। এ সময় উপদেষ্টা জানান, চট্টগ্রাম ও মংলা বন্দরের সক্ষমতার পুরোটা ব্যবহার হচ্ছে না। বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সক্ষমতা বাড়াতে হবে। তাই বিদেশি অপারেটরকে দায়িত্ব দেওয়ার বিকল্প নেই। এ নিয়ে কাউকে প্রোপাগান্ডা না ছড়াতে পরামর্শ দেন তিনি। চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রোপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা যেন না করে। 17 বছর পর গত 7 জুলাই চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বেসরকারি অপারেটর থেকে বাংলাদেশ নৌবাহিনীকে দেয়া হয়। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, গত 17 দিনে প্রতিদিন গড়ে 3200 একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগে ছিল 2800 একক। অর্থাৎ হ্যান্ডলিং বেড়েছে 12%।
এই বন্দরের একটা মূল চালিকা শক্তি হচ্ছে এনসিটি। এই বন্দরের এই এনসিটি অপারেশনটাকে যেন কোনোভাবেই ব্যাহত না হয়, এটা যেন 24 ঘন্টা অপারেশন থাকে, একটা মিনিটের জন্য যেন বন্ধ না হয়, এই জন্য উনি ওনার যথাযথ নির্দেশনা দিয়েছেন এবং সেইভাবে আমাদের লোকজন তাদের উদ্যোগ নিয়ে কাজ করছে। এদিকে চট্টগ্রাম কাস্টমসে ব্যবসায়ী ও কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এতে আমদানি রপ্তানি পণ্যে শুল্কায়ন ও পণ্য খালাসের স্বয়ংক্রিয় পদ্ধতি, এসআই কোডার বিকল্প হিসেবে নতুন সফটওয়্যার তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। ওয়ার্ল্ডের উন্নত দেশ যারা এসআই কোড ওয়ার্ল্ড ব্যবহার করে না, অথচ কাস্টমস ম্যানেজমেন্ট সিস্টেমের আধুনিক সিস্টেম যারা ব্যবহার করে, সফটওয়্যার ব্যবহার করে, সেই আদলে আমরা মডার্ন টেকনোলজি নিয়ে, যেখানে কোনো ডাউন টাইম হবে না, সারাক্ষণ অন থাকবে, এটা ক্লাউড বেসড হবে, সে ধরনের একটা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি। অফডক নিয়ে ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে অফডকগুলোর সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হবে। অফডক করাই হয়েছে মানে আমাদের বন্দরের অপারেশনকে ফ্যাসিলিটেট করা, আরও কুইক করা, আরও দ্রুত করা, এফিসিয়েন্সি বাড়ানো। এখানে কি প্রবলেম আছে, এগুলোকে কিভাবে সলভ করা যায়, রিজলভ করা যায়, আমরা সেদিকে চিন্তা করব। আমাদের সবার উদ্দেশ্য এক, যে আমরা ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও কুইক, আরও প্রম্পট, আরও ঝামেলা মুক্ত করতে চাই। এ সময় প্রকৃত ব্যবসায়ীদের জন্য আমদানি রপ্তানি আরও সহজ ও গতিশীল করতে সরকারের আন্তরিকতার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। এটা উন্নত দেশে আছে, আমরা এখানে চালু করি। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দ্বিতীয় দিনে গড়ালো থাইল্যান্ড কম্বোডিয়া সামরিক সংঘাত। ইতোমধ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে, যার মধ্যে 15 জনই থাই নাগরিক। যদিও সার্বভৌমত্বকে সমর্পণ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। বিপরীতে কম্বোডিয়া সরকারের অভিযোগ, দেশটির ভূমি দখল করতে চায় থাইল্যান্ড। আর এই পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে চীন আর যুক্তরাষ্ট্র। নাফি আরমান মনন জানাবেন বাকিটা। RM-70 ও BM-21 রকেট সিস্টেম দিয়ে এভাবেই থাইল্যান্ডে হামলা চালাচ্ছে কম্বোডিয়া। বিপরীতে নমপেনের আকাশে F-16 যুদ্ধবিমান ও আর্টিলারির মাধ্যমে গোলা ছুটছে ব্যাংকক। বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে দ্বিতীয় দিনে গড়ালো দুই দেশের সামরিক বাহিনীর সংঘাত। কম্বোডিয়ার সামরিক বাহিনীর অস্ত্রগুদামে ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে থাইল্যান্ড। বিপরীতে কম্বোডিয়া সেনাদের হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু বেসামরিক স্থাপনা। ইতোমধ্যে সীমান্তবর্তী এলাকা থেকে 1 লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে থাই সরকার। স্থাপন করা হয়েছে 3 শতাধিক আশ্রয় কেন্দ্র। যদিও এতে ঠেকানো যায়নি প্রাণহানি। এমন পরিস্থিতিতে আতঙ্কে দিন পার করছেন বাসিন্দারা। সংঘাত নিরসনে দুই দেশের সরকারকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তারা। ก็ดูแลแม่อยู่ค่ะอยู่ในบ้านค่ะได้ยินค่ะทีนี้ได้ยินเสียงปืนแบบดังป๊อกป๊อกป๊อกป๊อกดังสนั่นเลยแล้วก็บึ้มบึ้มบึ้มติดต่อกันอุ้ยไม่มีใครอยากให้เกิดก็คืออยากให้อยู่ด้วยกันเงี้ยสามัคคีด้วยกันเพราะว่าเราต้องทำมาหากินเนี่ยอย่างแม่เนี่ยแม่ต้องรับจ้างเขาใช่ไหม জাতির সার্বভৌমত্বকে সমর্পণ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনায় না বসার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। অন্যদিকে কম্বোডিয়া সরকারের অভিযোগ, দেশটির ভূমি দখল করতে চায় থাইল্যান্ড। এই লক্ষ্যে ভারী অস্ত্র ব্যবহার করছে থাই সেনারা। থাই বান বা কার ওয়াই প্রহার তুহ অবুতรហូតដល់ផ្ទុះអាវុធចង់ដណ្ដើមទឹកដីកម្ពុជាទាំងកម្រោយដែលជាកលហេកផ្លូវច្បាប់ដ៏សំខាន់មួយទៀត เราไม่ยอมสูญเสียอธิปไตยของประเทศเรานะครับเราปกป้องตัวเราเองอย่างเต็มที่แล้วอยากให้พี่น้องประชาชนและรัฐบาลจะรับผิดชอบดูแลพี่น้องประชาชนอย่างเต็มที่นะครับแล้วก็กระทำทุกอย่างเท่าที่เงื่อนไขเราทำได้อย่างสุดความสามารถ দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশীর সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছে চীন। অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। We are also gravely concerned by the escalating violence along the Thailand-Cambodia border and deeply saddened by reports of harm to civilians. The United States urges an immediate cessation of hostilities, protection of civilians, and a peaceful resolution of the conflict. 泰国和柬埔寨两国都是中国的友好邻邦，也是东盟重要成员。睦邻友好，妥处分歧，符合双方根本和长远利益。বৃহস্পতিবার সীমান্তের বিরোধপূর্ণ অঞ্চলে ল্যান্ডমাইনের বিস্ফোরণে আহত হন 5 থাই সেনা। এরপর সামরিক সংঘাতে জড়ায় দুই দেশ।
এর আগে 2008 ও 2011 সালেও 800 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তে একই রকম সামরিক সংঘাতের দেখা মিলেছে। নাফিয়া আরমান মনন, এখন। গাজায় বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 62 ফিলিস্তিনের। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয়েছেন অন্তত 19 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে একদিনে পুষ্টিহীনতায় ভুগে মারা গেছেন আরও 2 জন। 2023 অক্টোবরে যুদ্ধ শুরুর পর এ নিয়ে উপত্যকাটিতে অপুষ্টিজনিত রোগে প্রাণ গেল মোট 113 জনের। এদিকে অবরুদ্ধ গাজায় ত্রাণ ঢুকতে না দেয়াকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে মন্তব্য করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ফরাসি প্রেসিডেন্টের ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসার পর এমন বক্তব্য দিলেন কানাডার রাষ্ট্রপ্রধান। মার্ক কার্নির মতো গাজার মানবসৃষ্ট দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও। ঘরের মাঠে প্রথমবারের মতো 2-1 ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। ব্যাট বলের পরিসংখ্যানে দুই দলের ক্রিকেটাররাই টেক্কা দিয়েছেন সমান তালে। মিরপুরের ধীর গতির উইকেটে ব্যাট হাতে চমক দেখিয়েছেন জাকের আলী পারভেজ ইমনরা, অন্যদিকে বল হাতে জাদু দেখিয়েছেন তাসকিন শরীফুলরা। আর জানাচ্ছেন ফারহান ইসান। শোকের ভারে নুয়ে পড়ে পুরো বাংলাদেশ। মাইলস্টোনের দুর্ঘটনায় স্তব্ধতা নেমে আসে পুরো দেশ জুড়ে। তবু সেই শোক নিয়েই গ্যালারি ভর্তি দর্শককে ক্ষত মুছে দেওয়ার প্রলেপ দেয় টিম বাংলাদেশ। ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-20 সিরিজ জিতে টাইগাররা। ব্যাট বলে বেশ কিছু দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। 3 ম্যাচ শেষে ব্যাটিংয়ে সবার উপরে জাকের আলী, 71 রান করে সিরিজ সেরাও তিনি। 2 ম্যাচে 69 রান করে তারপরেই আছেন তরুণ ওপেনার পারভেজ ইমন। মাত্র 1 ম্যাচেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান। তালিকা 3 নম্বরে আছেন পাকিস্তানের এই নতুন ড্যাশিং ব্যাটার। সিরিজ জুড়ে বেশ ধারাবাহিক ছিলেন বাংলাদেশের বোলাররা। 2 ম্যাচে 6 উইকেট নিয়ে সবার উপরে তাসকিন আহমেদ। সেরা বোলিং ফিগার 22 রানে 3 উইকেট। তাসকিনের পরেই আছেন শরীফুল ইসলাম, 2 ম্যাচে নিয়েছেন 4 উইকেট। সেরা 17 রানে 3 উইকেট। তবে 7 উইকেট নিয়ে সবার উপরে পাকিস্তানি পেসার সালমান মির্জা, 3 ম্যাচে নিয়েছেন 7 উইকেট। এর মাঝে ক্যারিয়ার সেরা 20 রানে 3 উইকেট। কাটার মাস্টার মুস্তাফিজও প্রথম 2 ম্যাচে ছিলেন বেশ ছন্দে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তানজিম সাকিব ও শেখ মেহেদিরা। টেস্ট ও ওয়ানডেতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলেও শেষ ম্যাচের ব্যর্থতায় সংক্ষিপ্ত সংস্করণে হাতছাড়া হয় হোয়াইট ওয়াশের সুযোগ। তবে আসন্ন এশিয়া কাপ ও আগামী বছর টি-20 বিশ্বকাপের আগে টাইগারদের শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতভাবে আত্মবিশ্বাসী করবে লিটন বাহিনীকে। ফারহান ইসান, এখন, ঢাকা। আর এরই মধ্য দিয়ে শেষ করছি এখন সন্ধ্যা। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে আয়মানের পর এবার না ফেরার দেশে মাকিন, নিহত শিক্ষার্থীদের প্রতি বিমান বাহিনীর শ্রদ্ধা। বিমান বিধ্বস্তের ঘটনায় গুজব ছড়ানো দুঃখজনক বলছেন উদ্ধারকারীরা। দুর্যোগে তথ্য ব্যবস্থাপনায় গুরুত্বের তাগিদ। নির্বাচন বিলম্বিত হলে প্রশ্নের মুখে পড়বে সরকার, বলছে বিএনপি। মাইলস্টোন ঘিরে দেশ অস্থিতিশীল করার অভিযোগ। এনসিপি বিএনপি বিরোধী নয়, তবে চাঁদাবাজদের ঠাঁই এই দেশে ক্ষমতায় গেলে দেশ হবে দুর্নীতিমুক্ত, বললেন জামায়াতের আমির। এবং ফেনীতে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, আহত 1 জন চিকিৎসাধীন। শেরপুরে 21 জনকে পুষিত। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।